পড়ছিলাম বেলতুলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা 16। ভর দুপুরে এশার প্রাইভেট পড়া শেষ হয়। সে নিজের বোনদের কাছে পড়তে চায় না। বোনেদের দেখলে নাকি তার ঘুম পায়। এজন্য তাকে এক প্রকার বাধ্য হয়েই প্রণবের কাছে পড়তে দিতে হয়েছে। প্রণব আপাতত টিউশনি করাচ্ছে, ব্যাস বাড়ি গিয়ে পড়ানো এইসবই। অন্তত সে খালি হাতে বসে থাকতে চাইছে না। এশার প্রণবের পড়ানোর স্টাইল পছন্দ হয়েছে। তার ভাষ্যমতে সবাই পড়ানোর নিজস্ব ধারা থাকে, প্রণবেরও তাই। তাছাড়া তাকে এশার ব্যক্তিগতভাবে পছন্দ। প্রায় তার সহপাঠী লুবনার কানে ফিসফিস করে বলে, প্রণব ভাইকে নায়ক নায়ক লাগে কেন? আমি কি বড় হলে ভাইয়াকে বিয়ে করতে পারবো? কতদিনে বড় হব? লুবনাও তখন গুনতে বসে কত বছরে বিয়ে করা দরকার। এশার সাথে প্রণয়ের বয়সের গ্যাপ কত সেটাও বলে। বয়সের গ্যাপ শুনলে এশা হতাশ হয়, ভাবে সে কেন রিমঝিমের মতো বড় হলো না। তবে সেও রত্নার মতো শো অফ করতো, বলে বেড়াতো তার বিয়ে হতে চলেছে। আচ্ছা, বিয়ে কি? এই প্রশ্নটাও এশার মাথায় ঘুরঘুর করে। তবে সে এটা বুঝেছে, আব্বু আম্মু একসাথে থাকা ঝগড়া করাকেই বিয়ে বলে। এর মানে কি প্রণবের সাথেও তার রোজ ঝগড়া করতে হবে? কিন্তু প্রণব তো ঝগড়া করতে জানে না, উল্টো তাকে হাওয়াই মিঠাই চিপস কিনে দেয়। সে তো এসবেই গলে যায়। রত্নার কাছে গিয়ে জিজ্ঞেস করবে কিভাবে ঝগড়া করতে হয়। সে রত্নাকে দেখে এটুকু বুঝেছে, রত্না চাইলে যার তার সাথে চুলোচুলি করতে পারবে। রত্না আপুর মায়ের তো প্রায় পাশের বাড়ির আন্টির সাথে ঝগড়া হয়। তা তো এশা আর মৌনও মিলে বারান্দায় দাঁড়িয়ে দেখে। এত টান টান উত্তেজনা। এশা জুতো পরে বের হবে, অমনি প্রণব এসে ডাকে, আসো তোমাকে বাসায় পৌঁছে দিই। না ভাইয়া, আমি যেতে পারবো। প্রণব হাসে। রিমঝিমের এত মিষ্টি বোন, চোখগুলো প্রায় রিমঝিমের সাথে মিলে যায়। প্রণব ওকে একা ছাড়ল না, কিছুটা এগিয়ে দিবে বলে স্থির করলো। এশাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রিমঝিমের কি অবস্থা? রেগুলার যায় তো হসপিটাল? এশা মাথা তুলে প্রণবের দিকে তাকায়। প্রণব প্রায় তাকে রিমঝিমের কথা জিজ্ঞেস করে। এবারেও সে ভদ্র বাচ্চার মতো জবাব দিল, যায়, তবে আপু একটু অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? জ্বর। আপুর বিয়ে ভাঙার পর থেকে আব্বুও নাকি সারাদিন মাথা ঘুরে। এশার কথাতে প্রণবকে চিন্তিত দেখালো। একই সময় তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই দেখলো তার আব্বার কল। এই মুহূর্তে প্রণব চেয়েও এশাকে বাড়ি অবধি দিয়ে আসতে পারল না। গলিতে ঝুঁকিয়ে দিয়ে বলল, দুঃখিত, আমার একটু বাজারে যেতে হবে। তুমি যেতে পারবে তো? এশা ঘাড় কাত করে বলল, পারবো, আমি অনেক শক্তিশালী, আমি একা বাড়ি ফিরতে পারি। প্রণব হাসে। এশার মাথায় হাত বুলিয়ে দিয়ে সে চলে গেল। এশাও গুনগুন করতে করতে বাড়ির দিকে হাঁটতে লাগলো। তার গলা শুকিয়ে গেছে। বাসায় গিয়ে আম্মুর কাছে ট্যাঙের শরবতের আবদার করবে। এমন সময় তার সামনে জাবির এসে দাঁড়ায়। এশা দাঁড়িয়ে যায়। কি চাই? জাবির হাসি এশার কাণ্ডে। এই একটা মেয়ে তাকে ভয় পায় না, কেমন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে দেখো। অথচ মৌন তাকে সবসময় এড়িয়ে চলে। জাবির হেসে বলল, খবর কেমন ছুটকি? এশা বিরক্ত হয় জাবিরের ডাকে। এই নামটা তার একদমই পছন্দ না। বাড়ি যাব। শাড়িটা একেবারে বইনের মতন হয়েছে, সারাক্ষণ শটফটানি। ব্যাগ ভার ভাইয়া, কাঁধ ব্যথা করছে। আমি কিন্তু তোমাকে এড়িয়ে বাড়ি চলে যাব। আইসা আইসা হুন, বলে জাবির একটা চিঠি আর একটা বক্স এগিয়ে দিল। চিঠিটা তোমার মৌন বইনেরে দিবা, আর এইটা তোমার গিফট, কাজ কইরে দিবা তার অগ্রিম। এশা সুন্দর করে দুটোই নিল। জাবিরের আর বুঝিয়ে দেওয়া লাগেনি। এসবে এসা আগে থেকেই পাকা খেলোয়াড়। সে ঘাড় কাত করে বলল, আচ্ছা এবার যাই। এসা চলে আসলো বাড়ি। দরজা আগে থেকেই খোলা ছিল। বুয়া খালা, সাগরের মা আর রাজিয়া শেখ রান্নাঘরে। বাকিরা কেউ বাড়িতে নেই। সে চুপোচুপি মৌনর ঘরে গেল। চিঠিটা মৌনর টেবিলে রেখে খাটের নিচ থেকে একটা বস্তা বের করলো। সেই বস্তায় জাবিরের দেওয়া ঘুষ সুন্দর করে ঢুকিয়ে আবারও বস্তা আগের জায়গায় রেখে দিল। এটা এশার সিক্রেট ব্যবসা। দুই বোন সুন্দর হওয়ার দরুন সবাই তার হাত ধরেই চিঠি চকলেট পাঠায়, আর এর বদলে এশাও অনেক ঘুষ পায়। সেগুলো কেউ দেখলে বকবে বলে সে এই বস্তায় গোপনীয়তা ধরে রেখেছে। ভাগ্যিস আজ অবধি কেউ বস্তাটা খেয়াল করে দেখেনি। এশা দ্রুত খাটের নিচ থেকে বেরিয়ে চলে গেল মায়ের কাছে শরবতের আবদার করতে। মৌন রাতে পড়তে বসে ঘোরের মাঝে ঢুকে আছে। সেই রাত পেরিয়েছে প্রায় 3 দিন। এখনো তার কানে বাজছে সেই পুরুষালী কণ্ঠস্বর। রিমঝিমকে নিবিড় কল করেছিল। মৌনুর গলা শুনে সে যখন কণ্ঠ নাম নিল, মৌনু থমকে গিয়েছিল। তার যেন বিশ্বাস হচ্ছিল না। মাথা কাজ করা বন্ধ করে দেয়। বারবার যেন কানে বাজছিল, মৌন, আর ইউ অল রাইট? মৌনু তখন বহু কষ্টে বলেছিল, ভালো। এরপর যখন রিমঝিম রুমে আসে, তখন সে ঘোরের মধ্যেই রিমঝিমকে ফোন হস্তান্তর করে দেয়। সেই রাত সে আফসোসে ঘুমাতে পারেনি ঠিক মতো। কেন যে মনু রিমঝিমকে মোবাইল ফিরিয়ে দিল,
কি হতো একটু কথা বললে, একটু গলা শুনলে? পর মুহূর্তে নিজেকে শাসিয়েছিল। নিবিড় তার শত্রু, তাদের সাপে নেউলের সম্পর্ক, আর কিছু নয়। ভাবনার মাঝেই মৌন জাবিরের চিঠিটা দেখতে পায়। নামহীন চিঠি দেখে মৌন চটে যায়। এই টেবিলে চিঠি আসা তার জন্য নতুন নয়। সে যেই দিক, সে তখনই গলা উঁচিয়ে এশাকে ডাকলো। এশা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বোনের রুমে যায়। এই চিঠি কে দিয়েছে তোকে? জাবির ভাই। না করিনি তোকে এগুলো আনতে? যেই দিবে আর তুই মুখ উঠিয়ে নিয়ে আসবি। এত ছ্যাঁচটা কবে থেকে হলি? মার খাস না বহুদিন, তাই না? এশা ঘাবড়ে যায় বোনের কথায়। প্রতিবারের মতো বলল, আর আনবো না আপু, এবারই শেষ। মৌন রাগে হতভম্ব। প্রতিবার এত কথা শুনিও এশার বুঝ হয় না। প্রতিবার এক কথা বলে কেটে পড়বে, পরের দিন আবার একই কাহিনী। কান ধরে দাঁড়া, আর হবে না বললাম তো। মৌন হাল ছেড়ে দেয়। চিঠি ফেলতে গেলে এশা অবাক হয়ে বলল, তুমি প্রতিবার চিঠি কেন ফেলে দাও? কি লিখেছে দেখবে না? যদি তোমাকে চকলেট দিতে চায়? মৌন গরম চোখে বোনের দিকে তাকালো। কিরমির করে বলল, চটকানো খেতে চাস? এশা দ্রুত পালালো। মৌন না পড়েই সে চিঠি ময়লাতে ফেলে দিল। বৈঠক ঘরে বড়রা আলোচনা করছে। সামনের সপ্তাহেই রাজিয়া শেখের ছোট ভাই অর্থাৎ মৌনর ছোট মামা ইয়ামিনের বিয়ে। প্রত্যেক বছরেই তাদের বংশে একটা করে হলেও বিয়ে হয়। আপাতত সেখানে যাওয়ারই প্রস্তুতি চলছে। বড়দের কথাতেই শুনল পরশুদিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে তারা। ইয়ামিন নাকি কল করে বোন আর দুলাভাইকে পাগল প্রায় করে দিচ্ছে। কিছুক্ষণের মাঝে রিমঝিমের মোবাইলেও কল আসলো ছোট মামার। রিমঝিম কল ধরলে ওপাশ থেকে ইয়ামিন বলে উঠল, মৌনকে দে। মৌনকে মোবাইল ধরিয়ে দিতে সে শুরুতেই সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস? জি মামা। তোর কি পরীক্ষা আছে? না। ক্লাস টেস্ট? না। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন? না। কোনো ভার্সিটি প্রোগ্রাম? এসব জিজ্ঞেস করছো কেন হুট করে? ওলে আমার খুকি, কিচ্ছু বুঝে না যেন। এবার যাতে কোনো কিছুর বাহানা করে ফিরে যেতে না পারিস, তাই শিওর হয়ে নিলাম। বাকিদের তদন্ত করা শেষ, তুই শুধু বাকি ছিলি। তোমার তদন্ত হলো? পরশুর মধ্যেই আসবি, ব্যাস। জানিস তো আমাকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে। নয়তো কে চায় সুখের জীবন বিয়ে করে নষ্ট করতে? তোরা একটু আনন্দ করবি এই ভেবেই বিয়ে করা। তোমার আগের ভাই তো এখনো বিয়ে করেনি, তার আগে তুমি করে ফেলছ। তোমাদের চাটগাইয়া প্রতিবেশীরা তুচ্ছ করে বলেনি, বড় ভাইয়ের আগে ছোট ভাই কেমনে বিয়ে করে? নাকে কানে পট্টি বেঁধে আছো। ফোনের ওপাশ থেকে হো হো হাসি ভেসে আসলো। আপাতত সেজো ভাই ধরা ছোঁয়ার বাইরে, এজন্য বড় মনে বলির পাঠা আমিই হচ্ছি। তোমাদের গোষ্ঠীতে কি বিয়ে না করতে চাওয়ার কোনো রোগ আছে? সাবধান মৌন, তুইও কিন্তু এই বংশেরই। এবার আয়, আমি ধরে তোকে বিয়ে দিয়ে দিব। শুধু একবার চট্টগ্রামে পা দিয়ে দেখ। বিয়ের কথা শুনে মৌন নিবিড়ের কথা মাথায় এলো। নিবিড়, সেও তো চট্টগ্রামেই আছে। কে জানে কোথায়। কামরুল রাতে চুপি চুপি নিবিড়কে কল করলো। রত্নার মোবাইল চুরির পর থেকে নিবিড় একদম হারিয়ে গেছে যেন। সে জানে রত্নার মোবাইল চুরির খবর নিবিড় মশিউর সাহেবের মাধ্যমে পেয়ে গেছে। তবে তারও তো একটা মহান কাজের কথা নিবিড়কে নিজ মুখে বলতে ইচ্ছে করে। নিবিড় কামরুলের কল রিসিভ করলো। কামরুল উচ্ছ্বাস প্রকাশ করে বলল, ভাই, কাজ এমনভাবে করছি যে ছায়াও ধরতে পারি নাই। এলাকার চোরের লগে আমার খাতির আছে জানেনি তো। নিবিড় ক্লান্ত ছিল সারাদিন ট্রেনিংয়ে। অবশ্য ঘাট থেকে একটা বোঝা নেমেছে কামরুলের জন্যই। ছেলেটা বেশ সাহায্য করেছে, তাই সে ক্লান্ত ভরা কণ্ঠে বলল, গুড জব কামরুল, ইউ ডিড ওয়েল। কামরুল ইংরেজি জানে না, আবার নিবিড়ের ইংরেজিকে ফেলনাও করতে পারল না। মাথা চুলকাতে চুলকাতে বলল, বড় ভাই, ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন, আমি একমত ভাই।